একটা বিভ্রান্তিকর সময়ের মধ্যে আমরা বসবাস করছি। এই অর্থে বিভ্রান্তিকর যে ধরুন আজকে ১৪ই ডিসেম্বর, আজকের থেকে ৫৪ বছর আগে এই দিনে আ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের শেষ মুহূর্তে প্রায় আমাদের এখানকার সব বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হচ্ছিল। আমরা তাদেরকে শহীদ বুদ্ধিজীবী বলি। আমার ধারণা এখানে প্রায় সবাই তাই বলেন। সময়টা বিভ্রান্তিকর এর জন্যে যে সেই দিন যে পাকিস্তানি শাসকদের সেনাবাহিনীর সঙ্গে মিলে এইখানকার স্থানীয় তাদের কোলাবরেটর যারা ছিল, যা আল-বদর আল-শামস বাহিনী নামে পরিচিত ছিল, আ তাদের কারোর বিচার হয়েছে। সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে হয়তো প্রশ্ন আছে। কিন্তু সেই আল-বদর বাহিনীর লোকেরা যে ওই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ ইতিহাসের দিক থেকে এবং রাজনৈতিক দিকে এটা কোনো সন্দেহ থাকবার কোনো অবকাশ নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যাদের বিচার হয়েছে বা শাস্তি হয়েছে, তাদেরকেও শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়। এ কারণে বিভ্রান্তিকর যে যাদেরকে হত্যা করা হলো, তারাও শহীদ। যারা হত্যা করলেন, তারাও শহীদ। এটা তো একটা খুবই বিভ্রান্তিকর ব্যাপার নয়? এখানে কি রাষ্ট্রের কিছু বলবার নেই? ফ্রিডম অফ এক্সপ্রেশন, বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা তো গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু যেই ভূখণ্ডের মধ্যে বসে, যেই রাজনৈতিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের চিন্তার চর্চা করব, বিবেকের চর্চা করব, সেখানে কতগুলি বেসলাইন থাকতে হবে। সেই বেসলাইনের মধ্যে আপনার কেবলমাত্র চিন্তার স্বাধীনতা বা ফ্রিডম অফ এক্সপ্রেশনের আ একটা অজুহাতে আমরা কতগুলি বিভ্রান্তি রাজনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে ছড়ানোর বিপক্ষে। আমি মনে করি রাষ্ট্রের এই বিষয়টি একটা দায়িত্ব হিসেবে দেখবার দরকার। আর মিডিয়ার প্রশ্নে যে প্রশ্ন এসছে যে অলরেডি আমাদের বন্ধু কামাল অলরেডি বলেছেন, এই সরকার মিডিয়া সংস্কারের ব্যাপারে কমিশন গ্রহণের উদ্যোগ নিলেও এই বিষয়ে কোনো প্রস্তাবই মূলত বাস্তবায়ন করে নাই। অর্থাৎ মিডিয়া সেক্টর ডেমোক্রেটাইজেশন এর জন্যে তাকে পিপলের ব্যাপারে এখানকার জেনারেল পিপলস ইন্টারেস্ট এর ব্যাপারে আপনার সরকার, রাষ্ট্র এবং অন্যান্য পাওয়ারফুল অ্যাক্টরস যারা থাকেন তাদেরকে এমনকি মিডিয়া অর্গানাইজেশনস গুলোকেও একটা গণতান্ত্রিক অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবার জন্যে যেই কাজগুলো করা দরকার সেটা তারা সরকার এটাকে কোনো প্রায়োরিটির মধ্যে আছে বলে আমরা বলবার কোনো সুযোগ নেই। কারণ তাদের ঘোষিত সময় যদি ঠিক থাকে ফেব্রুয়ারি পর্যন্ত আর বেশি তাদের সময় নেই। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আর খুব বেশি আশা করবার নেই। আমাদের দিকে সেলফ রেগুলেশনের ব্যাপারটা আমাদের আর বন্ধু এখান থেকে বলেছেন, এখান থেকেও বলেছেন। আমরা মনে করি নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করবার জন্যে কোড অফ কন্ডাক্ট একটা জার্নাল থাকা দরকার। অনেক পত্র-পত্রিকায় নিজেদেরই আছে, বাট এটা সামষ্টিকভাবে করবার দরকার। তবে এইডস কাউন্সিল তার সর্বশেষ মিটিংয়ে যেটা ঠিক করেছে, সেটার সঙ্গে আরেকটু খবর আপনাদেরকে দেবার আছে। যে কেবলমাত্র এইডসদের জন্যে কিংবা পত্রিকায় কাজ করবার জন্যে মেইনস্ট্রিম মিডিয়াতে কথা আমি বলছি। নিজেদের কোড অফ কন্ডাক্ট ঠিক করলে হয় না। কারণ মালিকানা একটা বিরাট ব্যাপার। মালিকদেরও একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। এইটা কাউন্সিল থেকে আমরা সেটা তাদেরকে দাবি করতে আমরা চাপিয়ে দিতে পারি না। আমরা অনুরোধ করেছি যে তারাও যাতে আমাদের সঙ্গে কথা বলে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করেন এবং সেখানে তারা নীতিগতভাবে একমত হয়েছেন, তারাও এটা চেষ্টা করবেন। আমি আশা করি দুটো কোড অফ কন্ডাক্ট হলে অন্তত মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে এক ধরনের শৃঙ্খলা আসবে। সেটা কবির ভাই, মেইনস্ট্রিম মিডিয়া বলতে আপনি প্রিন্টেড মিডিয়া এন্ড ইলেকট্রনিক মিডিয়াও বোঝাচ্ছেন? প্রিন্ট মিডিয়ার কথা আমি বলছি। আপনি মূলত প্রিন্ট মিডিয়ার কথা বলছেন। ওকে। আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তো আমাদের কোনো কিছু বলবার নাই, কিন্তু শুধু দাবি করবার আছে। এটা কাউন্সিলের দিক থেকে কিছু করার নাই। সেটা হচ্ছে যে ধরুন এমন একটা সময় আবারও আপনার প্রিন্ট মিডিয়ার অনেক মালিকেরই তো ইলেকট্রনিক মিডিয়া আছে। জি। তারা কি দুই জায়গাতেই করবেন কিনা? আমরা যেটুকুর মধ্যে যে এখতিয়ারের মধ্যে তাদেরকে পাই সে অন্তত সেই জুরিসডিকশনটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আর যেই সময় যে আমি আগেই বলেছি যে একটা বিভ্রান্তিকর সময়, কোন রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল যখন কেবলমাত্র ন্যায্য বস্তুনিষ্ঠ ক্রিটিক করবার অপরাধে তাদেরকে দলীয় স্বার্থে ওই ক্রিটিক বন্ধ করবার জন্য যখন কোটি কোটি টাকা ব্যয় করে আনুষ্ঠানিকভাবে প্রায় অলিখিতভাবে একটা বট বাহিনী তৈরি করবার জন্য টাকা খরচ করে কেবলমাত্র অন্যদেরকে গালি দেওয়ার জন্যে,
তো সেইখানে সমস্যাটা অনেক অনেক বেশি দাঁড়ায়। আমাদের এমন যেন দিন না আসে যে আমাদেরকে সরকারকে বলতে হয়, বা যে কোনো সরকার ফর দ্যাট ম্যাটার, যে এগুলি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আমরা আসলে নিয়ন্ত্রণের পক্ষে না। সোশ্যাল মিডিয়াতে মানুষ তো কথা বলবে এবং এটা অত্যন্ত জরুরি বিষয়। কিন্তু কথা বলা আর হচ্ছে অন্যায়ভাবে গালিগালাজ করা, এটা তো আমাদের গোটা সংস্কৃতিকে নষ্ট করে দিবে। বাংলা ভাষাকে নষ্ট করে দিবে। এবং ক্রিটিক করবার যে একটা বিতর্ক করবার যে একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার, সেটাও নষ্ট করে দিবে, নষ্ট করছে। এবং আপনি জানি যে আপনারা প্রায় সবাই জানেন, এখানে প্রায় সবাই বলছি এগুলো কারা স্পন্সর করছে, সেগুলো সিরিয়াসলি কথা বলবার দরকার আছে। আমরা এটা বলে যাব। সরকারের ব্যাপারে আমাদের একটা কথা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি, গণতান্ত্রিক অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে সরকার মুখে যত কথাই বলুন না কেন, তাদের উপর ঈমান রাখা খুবই কষ্টের। হ্যাঁ, কারণ হচ্ছে তারা নিজেরা সবার আগে একটা কথা বলেছিলেন, যেটা আওয়ামী লীগ বলেছে, কখনো কখনো বিএনপি বলেছে অতীতে, যে সরকার তাদের যারা মন্ত্রী হবেন তারা ১ সপ্তাহের মধ্যে বা ১ মাসের মধ্যে তাদের যে আয়ের, রোজগারের, তাদের যে সম্পদের পরিমাণ, সেটা মানুষের সামনে তুলে ধরবেন। এই কথাটার অর্থ কি? অর্থাৎ তারা যেদিন বিদায় নিবেন, সেই বছরের বিবৃতি দেখে যে আমরা বুঝতে পারি যে তাদের আয় কোন লেভেলে বেড়েছে এবং সেটা সত্যিকার অর্থে যুক্তিযুক্ত কিনা। সরকার এই কাজটা করে নাই। এখন তো যাবারই সময় এসছে। কিন্তু ইতিমধ্যে অনেক অ্যাডভাইজারের ব্যাপারে বা কিছু কিছু অ্যাডভাইজারের ব্যাপারে তো বটেই, সমাজে নানান ধরনের দুর্নীতি পরায়ণতার অভিযোগ সমাজে আছে। এখানে যারা যদি দু একজনও ভালো থেকে থাকেন, আমি বলবো শেষ মুহূর্ত হইলেও তাদের নিজেদের দায় মুক্ত করবার কবির জন্য। ভাই, এক সেকেন্ড। আপনি বললেন দু একজন ভালো থেকে থাকে, আমি মনে করেছিলাম দু একজন যদি অন্যায় করে থাকেন। আপনি তো এগুলো দুটো দিকে দেখা যায়। গ্রামসি বলে একটা লোক ছিল, আপনি জানেন, উনি বলতেন যে হলো আপনার ইন্টালেকচুয়াল অপটিমিজম খুব ইম্পর্টেন্ট। একই সঙ্গে পেসিমিজমটা না থাকলে হ্যাঁ আমরা ঠকে যেতে পারি। তো ফলে যারা সরকারে থাকেন, দায়টা তাদের জনগণের সামনে পরিষ্কার করার, কে দুর্নীতি করেছেন, কে করেননি। প্রশ্নটা হচ্ছে নীতিগত, যে এই একটা সরকার এরকম একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, অনেক আশা সঞ্চারী, আশা জাগানি একটা সরকার যখন প্রথম কথা এইটা বলেছিলেন, সেই কথাটাই যে রাখতে পারে নাই, মাত্র 12, 14 বা 15 জন লোকের ব্যাপার, সেটা যারা করতে পারেন নাই, তারা অপরাপরদের ব্যাপার, তাদের তো নৈতিক ভিত্তিই থাকে না অন্যদেরকে জবাবদিহিতার মধ্যে এনে আপনার একটা সুষ্ঠু পথে পরিচালনা করবার জন্য। তো সেইটা ঠিক আছে। আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের যে কোনো সরকার, কি সরকারি, সেটা নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, কিংবা গণ অভ্যুত্থানের সরকার হোক, তাদেরকে ব্যাপারে ইনভেস্টিগেট করার জন্য আবার পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করতে হয়। এই দুর্ভাগ্যজনকভাবে আমরা এই ক্ষেত্রে সেই জায়গায় আমরা অধঃপতিত হয়েছি। সর্বশেষ কথা যেটুকু আমি বলতে চাই, যে রাজনীতিকদের সঙ্গে এইটাস কাউন্সিল কথা আপনারা বলছিলেন, এইটাস কাউন্সিল নির্বাচনী ইশতেহার দেবার আগে আমাদের একটা সিদ্ধান্ত আছে, তাদেরকে অনুরোধ করব, আমাদের কথাগুলো আমরা জানাবো, যে আমরা ঠিক গণতান্ত্রিক সাংবাদিকতার জন্যে তাদের কি আপনার প্রতিশ্রুতি থাকে, আমরা এটা মত বিনিময়ের একটা সিদ্ধান্ত নিয়েছি। অনুরোধ করব যদি তারা তার মধ্যে আমাদেরকে সুযোগ দেন। শেষ কথা, কোন সরকারের দালালি করা কোনো ফৌজদারি অপরাধ না, এটা তার অধিকার, যার যার ব্যক্তিগত ব্যাপার, আত্মমর্যাদা বোধের ব্যাপার, সমাজ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য বোধের ব্যাপার। এই কথা সত্য যে আমাদের গত যে অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত সরকারের অনেকেই, সাংবাদিকদের মধ্যে অনেকেই তাদেরকে চিন্তার দিক থেকে, তৎপরতার দিক থেকে, সাংবাদিক তৎপরতার মধ্য দিয়ে তাদেরকে সমর্থন করেছেন, সক্রিয় সমর্থন করেছেন। এটা আমি মনে করি সাংবাদিকতার যে গণতান্ত্রিক নীতিমালা তার পরিপন্থী। কিন্তু এইটা পৃথিবীতে কে কিভাবে কোন দেশ এইটা ঠিক নিষ্পন্ন করতে পারে নাই যে তাদেরকে শাস্তি দেবার কোনো ব্যবস্থা আছে কিনা। কিন্তু এইটুকু আমরা অনেকের ব্যাপারে জানি, তারা খুন খারাপের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু অনেকের ব্যাপারে খুন খারাপের অনেকগুলি অভিযোগে হ্যাঁ তাদের কাউকে কাউকে জেলে রয়েছে, কেউ কেউ তাদের ট্রাভেল ব্যান আছে, হ্যাঁ কেউ কেউ ঘরের থেকে বেরোতে পারেন না। এই তাদেরকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে আমি মনে করি যে
তাদের আসল অপরাধের বিচারের দিকে বা তাদের সংশোধনের কোনো প্রক্রিয়া বের করবার ক্ষেত্রে বা জাস্টিস এনশিওর করবার ক্ষেত্রে এটা না করে সরকার এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে নানা ধরনের হত্যা মামলায় জড়িয়েছেন সেই ব্যাপারেও আমি দেখছি যে সাংবাদিক বুদ্ধিজীবীদের ব্যাপারে সরকারের এই বর্তমান সরকারের যে আপনার প্রতিশ্রুতি ছিল তা তো আর কয়েকদিন পরে ভঙ্গ করেছেন বলতে পারবো। এখন বলছে যে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেন নাই। তারা বলেছিলেন প্রকাশ্যে, একাধিক মন্ত্রী বলেছেন যে আমরা জানি এগুলি ফৌজদারি অপরাধ হিসেবে সংগঠিত হয়নি, অনেকেই খুন খারাপের সঙ্গে জড়িত না, তাদের বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডের যথার্থ অভিযোগ নেই, সেগুলো বাছাই করে তারা একটা সেল করে নির্দেশও দিয়েছেন থানাগুলিকে করতে। কিন্তু আমার জানা মতে আমি গত সপ্তাহ পর্যন্ত খবর নিয়েছি যে ওই সেলে কোনো রিপোর্ট এখনো পর্যন্ত যায়নি এবং মানুষগুলিকে অন্যায়ভাবে হত্যা মামলার অভিযুক্ত রেখে যে কলঙ্কিত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে বিচার প্রক্রিয়া ছাড়া। তারা যদি অন্য কোনো দুর্নীতি করে থাকেন আমরা চাই সেই দুর্নীতির মামলা অব্যাহত থাকুক। তারা যদি সত্যিকার অর্থে কোনো উস্কানি দিয়ে থাকেন তার জন্য ইনভেস্টিগেশন করে সেটার একটা পরিষ্কারভাবে চার্জশিট দেওয়া হোক। কিন্তু এগুলো না দিয়ে প্রায় ১.৫ বছর হয়ে গেল এইটা সংবাদপত্র, সাংবাদিকতা, বুদ্ধিজীবিতার স্বাধীনতা, হ্যাঁ, এইটার বিরুদ্ধেই সরকার কাজ করছেন। আমাদের এই উপলক্ষে এই ক্ষোভ আমরা ব্যক্ত করে গেলাম। সরকারের একজন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে অনুরোধ করব এই ২-৩টি ব্যাপার তাদের নিজেদের সার্টিফিকেটটা পরিষ্কার করবার জন্য এবং সাংবাদিকদেরকে ফৌজদারি মামলার অভিযোগ থেকে ইনভেস্টিগেশনের ভিত্তিতে, আমি বলছি না যে আপনারা মাফ করে দেন, তারা যদি কেউ হত্যাকাণ্ডে জড়িত থেকে থাকে তার বিচার করেন, কিন্তু ১.৫ বছর ধরে এই অভিযোগে আপনি তাদেরকে ভোগাতে পারেন না, কারণ তাতে আপনার সমাজে স্বাধীন চিন্তার বিকাশে কোনো পরোক্ষভাবে হলেও এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। আর সরকারের তো এখনো আছে সাংবাদিকদের মধ্যে অনেকেই যারা নিঃশর্ত সমর্থন দিয়ে আছে। নিঃশর্ত সমর্থন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, কোনো অথরিটিকে পৃথিবীতে দেওয়া সাংবাদিকতার কাজ না, কিন্তু আপনি এটা কি ফৌজদারি অপরাধ হিসেবে আপনি বিচার করতে পারবেন? তো সেটার নৈতিকতার ইস্যু, কিংবা ওই যে কোড অফ কন্ডাক্ট গুলির মধ্যে এগুলি সবগুলি যে হতে থাকে, বা কামালরা যেটা বলেছেন যদি একটা মিডিয়া কমিশন হয়, ওই আইনগুলি হয়, সেগুলোর মধ্য দিয়ে হয়তো আমরা একটা পথ খুঁজতে পারি। কিন্তু সেগুলো পরিষ্কার হবার আগে এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য এবং ভবিষ্যতের ঐতিহাসিক সমালোচনা থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আমি এই সরকারের একজন মন্ত্রী উপস্থিত আছেন, তাকে অনুরোধ করব। সবাইকে ধন্যবাদ।